স্বাগতম বাংলা স্টোরি অডিওতে। আজকের গল্প ভুল করেছি ছাত্র জীবনে ভালোবেসে। গল্পটি বাংলা স্টোরি অডিও চ্যানেলের সম্পূর্ণ মৌলিক একটি গল্প। গল্প শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প ভুল করেছি ছাত্র জীবনে ভালোবেসে। প্রেম মানে কি কখনো বুঝিনি। স্কুলে পড়ার সময় সিনেমায় দেখেছিলাম শাকিব খান অপু বিশ্বাসকে জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তখন মনে মনে ভাবলাম, ভালোবাসা কি? ভালোবাসার জন্য বাঁচবে না, এ কেমন কথা? মানুষ খাবারের জন্য বাঁচে না, অক্সিজেনের জন্য বাঁচে না, ভালোবাসার জন্য বাঁচে না? কেন বাঁচে না? স্কুলের আমার ক্লাসমেট মর্জিনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মর্জিনা, তুই কি কখনো প্রেম করেছিস? মর্জিনা আমার কথার উত্তর না দিয়ে সোজা তার মাকে গিয়ে আমার নামে অভিযোগ করলো। গিয়ে বলল, হৃদয় আমার সাথে প্রেম করতে চায়, আমি নাকি তাকে বলেছি যে আমি তাকে বিয়ে করে বাসর করব। মর্জিনা এমন মিথ্যা কথা বানিয়ে বলতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আমার বন্ধু তুষার আমাকে বলল, আমি যেন এর প্রতিশোধ নিই, আমি যেন বড় হয়ে মর্জিনার সাথে প্রেম করি, তারপর যেন মর্জিনাকে ডিভোর্স দিয়ে দিই। তুষার এবং মর্জিনা কারো কোনো কথাই আমার মাথায় ঢুকলো না। তবে সেই ছোটবেলায় আমার মনে হলো ভালোবাসা, প্রেম এসব খুব নোংরা জিনিস। ম্যাট্রিক পরীক্ষায় সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করার পর আব্বা আমাকে শহরের এক কলেজে ভর্তি করে দিলেন। কলেজের নাম ডালিমানগর আদর্শ কলেজ। বাড়ি ছেড়ে মিশে উঠলাম। গ্রামের ছেলে আমি, শহরের এত কিছু বুঝি না। বিকেলবেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর ধারে গিয়ে বসবো বলে যাওয়া মাত্রই আমার মাথা ঘুরে গেল। পড়াশোনা করার জন্য বাবা মায়ের কষ্টের টাকা খরচ করে শহরে আসা গ্রামের কত ছেলে, কত মেয়েকে দেখলাম পার্কে প্রেম করে বেড়াচ্ছে। আমার মাথা ঘুরে গেল, এও কি সম্ভব? গ্রামে হয়তো মেয়েটার বাবা কাজ করতে করতে পাছার ছাল চামড়া উঠে যাচ্ছে, কষ্ট করে ধান বেচে, ঘরের হাঁস মুরগির ডিম বেচে, মায়ের গয়না বেচে, বাপের জমি বেচে যে সন্তানকে টাকা পাঠিয়ে পড়াশোনা করাচ্ছে, তারা শহরে বসে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে। এমনটা যদি এদের বাবা মা দেখতো তাহলে নির্ঘাত স্ট্রোক করত। কলেজে ক্লাস করি, বৃহস্পতিবার গ্রামে চলে যাই। শনিবার বিকেলে যখন আবার ফিরে আসি, আম্মা কয়েকটা ডিম, কয়েকটা ফল, বাদাম, চিরা ভাজা এসব দিয়ে দেন। আমি মানা করলেও আম্মা শোনেন না। প্রতি শনিবার বিকালেও কান্নাকাটি করেন আসার সময়। এমনই এক শনিবার বিকালে ফিরব, এমন সময় হারুন স্যার এসে হাজির হলেন আমাদের বাসায়, সাথে একটি মেয়ে। স্যার বলল ওর নাম বিলকিস, স্যারের বোনের মেয়ে। আমার কলেজেই পড়ে, মেয়েদের শাখায়, এজন্য আমি চিনতে পারলাম না। পরিচিত হয়ে ভালো লাগলো। মেয়েটি অত্যন্ত ভদ্র, আমাকে দেখেই এমনভাবে সালাম দিল, সচরাচর এমন ভদ্র মেয়ে খুব একটা দেখি না। হারুন স্যার বললেন মেয়েটির বাবা মানে স্যারের দুলাভাইয়ের কথা ছিল তাকে নিয়ে যাওয়ার, কিন্তু নিয়ে যেতে পারেন নাই, একটু জরুরি কাজের জন্য। মেয়েটি স্যারের সাথে বেড়াতে এসেছিল। এদিকে স্যারের বউয়ের বাচ্চা হয়েছে গতকাল রাতে, তিনিও যেতে পারছেন না। তাই আমি যদি মেয়েটাকে ডালিমনগর সদরে পৌঁছে দিই তাহলে খুব উপকার হয়। স্যার আমাদের এলাকার খুব সম্মানী মানুষ, স্যারের অনুরোধ ফেলা গেল না। আমার আব্বা বললেন, আরে সমস্যা কি, হৃদয়ের কলেজেই তো পড়ে আম্মাজান। আমার আব্বা মেয়েটির আম্মাজান সম্বোধন করতে লাগলেন, কিন্তু আমার আম্মার চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগলো। সেদিন আম্মা আমাকে বিদায় দেবার সময় কোনো কান্নাকাটি করলেন না। বাসে উঠলাম। বাসে অনেক ভিড়। একেবারে পেছনের দিকে সিট পেলাম। দুজন পাশাপাশি বাসে বসলাম। বিলকিস বসল জানালার পাশে। আশ্চর্য, পরের 2 স্টপেজে বাস থামল, আর কোন আশ্চর্য কারণে প্রায় অর্ধেক লোক 2 স্টেশনে নেমে গেল। বাস প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল। পেছনের দিকে যারা ছিল তারা গিয়ে সামনের ফাঁকা হওয়া সিটে বসায়, পেছনের দিকটা আরও ফাঁকা হয়ে গেল। আমি বিলকিসকে বলবো ভাবছিলাম যে চলুন সামনের দিকে গিয়ে বসি, কিন্তু তার আগেই সামনের সিটগুলোতে গিয়ে পেছনে বসা যাত্রীরা ঝড়ের বেগে বসে গেল।
বাস চলতে শুরু করলো। সূর্য ডুবতে থাকায় অন্ধকার অন্ধকার সন্ধ্যায় আমরা দুজন ছুটতে লাগলাম ডালিমনগরের দিকে। ডালিমনগর আমাদের বাড়ি থেকে 60 কিমি দূরে। 20 কিমি পর্যন্ত গেলাম। দুই পাশে ধানের ক্ষেত, আর তার অদূরে জানালায় বিলের অন্ধকার প্রতিচ্ছবির ভেতর আমাদের বাসটা নষ্ট হয়ে গেল। বাসের কিছু যাত্রী নিচে নেমে গেল। চাকা বদলাচ্ছে, সময় লাগবে। আর কিছু নারী যাত্রীরা বাসেই বসে রইল। কেউ কেউ আমার দিকে তাকালো। তাদের দৃষ্টি সহজ নাকি সন্দেহজনক বুঝলাম না, তবে আমি এমন ভাব দেখালাম যে যিনি আমার পাশে বসে আছেন তিনি আমার পরিচিত। ধরে নিন পাশের জন আমার বউ। সুতরাং এত আর চোখে তাকাবার কিছু নেই, আপনারা নিজের চরকায় তেল দিন। কেন এমন ভাবলাম? এই ভাবনাটা আমার ভিতর একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আসলো। অথচ এতক্ষণ হয়ে গেছে আমি বিলকিসের সাথে একটি কথাও বলিনি। একটু কথা বলা কি উচিত না? মেয়েটা কি আমাকে অহংকারী ভেবে বসেছে? আমি গলা খুক করে কেশে বললাম, ইস, দেখেছেন লেট হয়ে গেল, রাত হয়ে যাবে। চাকাটা নষ্ট হবার আর সময় পেল না। আমি অবাক হয়ে খেয়াল করলাম বিলকিস গাড়ির ভেতর ঘুমিয়ে গেছে। তার চেয়েও অদ্ভুত যে ব্যাপারটা অপেক্ষা করছিল তা হলো বিলকিস ঘুমের মধ্যে গা এলিয়ে আমার বুকের উপর এসে মাথা গুঁজল। আমার বুক ধড়ফড় করছে। আমি কথা বলতে পারছি না। আমার শরীরে হিম স্রোত বয়ে গেল। কিছুটা সময় নিয়ে আমি ফিস করে বিলকিসকে ডাকলাম, শুনছেন? বিলকিস আমার কথা শুনল না। অনেকক্ষণ হয়ে গেল, গাড়ি থেমে আছে। গাড়িতে বসা নারী যাত্রীটি আমার দিকে যে তাকিয়েছিল সে আবার আমার দিকে তাকালো। আমি কেন জানি বিরক্ত হলাম। আমিও তার দিকে তাকালাম, মধুর ভঙ্গিতে হাসলাম। নারী যাত্রীটি সম্ভবত লজ্জা পেলেন। তিনি দ্রুত চোখ সরিয়ে নিলেন। বাস চলতে শুরু করলো। চারদিক অন্ধকার হয়ে গেছে। বাস ছুটে চলেছে বাতাসের বেগে। জানালার অল্প ফাঁক দিয়ে ঠান্ডা মাতাল বাতাস এসে আমাদের গায়ে লাগছে। বাতাসে বিলকিসের চুল উড়ে আমার মুখের উপর পড়ছে। চুলের মিষ্টি ঘ্রাণে আমার ইচ্ছে করছে বিলকিসকে জড়িয়ে ধরি। এমন সময় গাড়ি হার্ড ব্রেক করলো। ড্রাইভার জানালার বাইরে কাকে যেন গালি দিয়ে বলছে, দেখে চলতে পারিস না মন্দির পুত, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হইবার লাগছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট না হলেও আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বিলকিস লাফিয়ে আমার বুক থেকে উঠে গেল। আমি ইতস্তত হয়ে চুপ করে রইলাম। আমার মনে হলো বিলকিস হয়তো ভাবছে আমি মলম পাটির লোক, ওকে মলম লাগিয়ে অজ্ঞান করে আমার বুকে জড়িয়ে বসে আছি। বাকি রাস্তাও আমরা কেউ কোনো কথা বললাম না। আমার মনে হলো অনেক রাত হয়েছে, অন্তত বাস থেকে নেমে এই মেয়ে বলবে তাকে বাসায় পৌঁছে দিতে। আমি আগেই ঠিক করে রাখলাম মনে মনে, তুমি নিজের রাস্তা মাপো, আমার এত টাইম নাই তোমাকে বাসায় পৌঁছে দেবার। অলরেডি অনেক উপকার করে ফেলেছি তোমার। আর চোখে দেখলাম বিলকিস মোবাইল টিপছে, বাটন মোবাইল। এই যুগের মেয়ে টাচ মোবাইল না চালিয়ে বাটন মোবাইল চালায়, দেখে অবাক লাগলো। ডালিমনগরে বাস থামলো রাত 10টায়। বাস থেকে নামার সাথে সাথে একজন মুরব্বির হাতে বিলকিস তার ব্যাগটা তুলে দিল। মুরব্বি রিক্সা ঠিক করেই রেখেছিলেন। মুরব্বি ছোট্ট করে আমাকে বললেন, বাসায় এসো একদিন বাবা। তারপর ধীরে ধীরে বিদায় নিলেন। রিক্সায় ওঠার পর বিলকিসের সাথে আমার একবার শুধু চোখাচোখি হলো, একবারই। তারপর ওরা চলে গেল। কেন জানি না আমার মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল।
নিজেকে ভীষণ অসহায় লাগছিল। মনে হলো আমার চিরচেনা জীবনটা যেন আচমকাই এলোমেলো হয়ে গেছে। গতকালও সবকিছু কত সহজ ছিল, আজ কেন যেন মনে হচ্ছে আমি একটা জটিল গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না। রিকশা নিলাম না, অকারণ এক মনের দুঃখ বুকে নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম মেসের দিকে। পথে এক ছিনতাইকারী আমার মানি ব্যাগ আর মোবাইল ফোনটা নিয়ে গেল। সেদিন আর অবাকও হইনি, মনে হয়েছিল যা হারানোর ছিল বোধহয় হারানো শুরু হয়ে গেছে আগেই। কলেজে উঠেছি 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে আমার জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। 1, আমি পড়াশোনা করছি না, 1 বিন্দুও না। 2, প্রতি সপ্তাহে বাড়ি যাওয়া এখন প্রায় বন্ধ। 3, সারা রাত জেগে ফেসবুক চালাই। অনেকেই বলে চেহারা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছি। 4, এবং সর্বশেষ সংবাদ হলো গত সপ্তাহে ত্রৈমাসিক পরীক্ষার রেজাল্টে আমি সকল বিষয়ে ফেল করেছি। ব্রেকিং নিউজ হলো এই খবর কলেজ ইতোমধ্যে আমার আব্বাকে ফোন করে জানিয়েছে, আর এই মুহূর্তে আব্বা আমাকে নিয়ে কলেজের হুমায়ুন স্যারের কোচিং সেন্টারে বসে আছেন। এরই মধ্যে তিনি বাড়ির ছাগল বিক্রির 20,000 টাকা দিয়ে আমাকে কোচিং সেন্টারে ভর্তি করিয়েছেন। টাকাগুলোর দিকে তাকালে আমার নিজের চেয়ে ছাগলটার জন্যই বেশি মায়া লাগে। হুমায়ুন স্যার আব্বাকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, নেক্সট রেজাল্টটা দেখেন কি হয়। যদি রেজাল্ট ভালো না আসে তাহলে টাকা ফেরত। আমি পড়াই গ্যারেন্টি সহকারে, গত 20 বছর ধরে এই লাইনে কাজ করতেছি। স্যারের কথায় আব্বার মুখে একটু আশার আলো দেখা গেল। শুধু আমারই মনে হচ্ছিল 20 বছর ধরে স্যারই লাইনে আছেন ঠিকই, কিন্তু আমার মতো কেস বোধহয় সিলেবাসের বাইরের প্রশ্ন। হুমায়ুন স্যারের কোচিংয়ের টাইম সপ্তাহে 3 দিন, সন্ধ্যার পর, সন্ধ্যা 7:30 থেকে। প্রথম দিন আমি গিয়ে ধাক্কা খেলাম, বুকটা আমার থক করে উঠল। যে মেয়ের জন্য গত 3 মাস আমার এলোমেলো হয়ে গেল, সেই মেয়ে আমার সামনে বসে আছে। কেমন সহজ স্বাভাবিকভাবে আমার সামনে বসে আছে, ভাবখানা এমন যেন আমাকে চিনতেই পারেনি। আমার সাথে কথাটা বলার পর্যন্ত কোনো সৌজন্যতা সে দেখালো না। আমি মনে মনে ভীষণ কষ্ট পেলাম, আবার রাগও হলাম, কারণ এই মেয়েটির সেই বাসে আমার বুকে জড়িয়ে ঘুমানোর প্রতিটি মুহূর্ত আমি প্রতি রাতে কত শতবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেবেছি। কতবার মনে মনে ওর সাথে কথা বলেছি, কতবার কলেজের ভেতর ওকে আমি মনে মনে খুঁজেছি, অথচ সেই কিনা আমার সাথে সামান্য কথাটুকু বলছে না। অথচ আমি আমার জন্য হাই স্কুলের কত মেয়েই পাগল ছিল। রোকেয়া নামে এক মেয়ে আমার বইয়ের ভেতর মনির খানের গানের লাইনও লিখে রেখেছিল লুকিয়ে। আমি ওর সামনে সেই বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। এমনভাবে ওকে অপমান করা হয়তো সেদিন উচিত হয়নি। আজকে অপমানিত হয়ে রোকেয়ার সেদিনের কষ্টটা টের পাচ্ছি। কিন্তু আমি কেন কষ্ট পাচ্ছি? আমি কি বিলকিসকে ভালোবেসে ফেলেছি? হুমায়ুন স্যারের কোচিং করি, কিছুই আমার মাথায় ঢোকে না। সবাই ক্লাস করে, নোট করে, আর আমি ক্লাসের ভেতর বিলকিসের দিকে তাকাই চুরের মতো, আর মনে মনে কথা বলতে থাকি। বিলকিস, তুমি কি আমার কথা বুঝতে পারছো? তুমি সেদিন বাসে আমার বুকে ঘুমিয়ে পড়েছিলে, তাতে আমার কি কোনো দোষ ছিল? তবে তুমি কেন আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ? তোমার ভুলের শাস্তি আমি কেন পাবো বিলকিস? দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল।
6 মাসিক পরীক্ষার রেজাল্ট বের হলো। বিলকিস ভালো রেজাল্ট করেছে, আর আমি আবার অল সাবজেক্টে ফেল। পুরো কলেজের একমাত্র আমি পুরো অল সাবজেক্টে ফেল। কোচিংয়ে কেউ সান্ত্বনা দিল না, হাসাহাসি করল। আমি মরে যাওয়ার জন্য ঠিক করলাম। বর্ষাকাল, শহরের নদীর পাড়ে যাব, নৌকায় উঠব, মাঝ নদীতে গিয়ে লাফ দিয়ে তলিয়ে যাব পানির নিচে। এই মুখ আর কাউকে দেখাতে হবে না। ডায়েরিতে আব্বা আম্মার জন্য ছোট্ট চিঠি লিখে গেলাম। শেষে লিখলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেদিন সন্ধ্যায় নদীর পাড়ে যাব এমন ভাবছি, তখন মেসের সবাই ঠিক করলো তারা শাকিব খানের সিনেমা দেখতে যাবে, আমাকেও যেতে হবে। গেলাম সিনেমা দেখতে। পরদিন সকালে আমার ঘুম ভাঙল রুমমেট জহিরের ডাক শুনে। একটি মেয়ে আমার কাছে এসেছে, গেটে দাঁড়িয়ে আছে শুনে হকচকিয়ে আমি গেঞ্জি গায়ে দিয়ে গেটের কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। বিলকিস এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি কিছু উত্তর করার সুযোগ পেলাম না। বিলকিস রিকশা ডাকল। আমি রিকশায় ওর পাশে গিয়ে বহুদিন পর দ্বিতীয়বারের মতো আবার উঠে বসলাম। আর মনে মনে ভাবলাম, আবার ঘুমিয়ে পড়বে কিনা কে জানে। বিলকিস আমাকে চমকে দিয়ে হাসি মুখে বলল, কি ভাবছেন, ঘুমিয়ে পড়ব কিনা? আমি হেসে ফেললাম। বিলকিস মুখের হাসি মুছে সিরিয়াস গলায় বলল, আপনার প্রথম অপরাধ হচ্ছে সেদিন আমি ঘুমিয়ে যাবার পর আপনি আমাকে ডেকে তোলেননি। আপনি সিচুয়েশনের সুযোগ নিয়েছেন, যা আপনার করা উচিত হয়নি। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে আপনি মরার চিন্তা করেছেন, যা একজন মানুষ হিসেবে কারোই করা উচিত না। অপরাধ বা পাপও বলা যেতে পারে। আমি হতভম্বের মতো বিলকিসের দিকে তাকালাম। বিলকিস হাসল, বলল, আপনার বই ধরার পর সেখানে চিঠিটা পেলাম। চিঠিটা তারপর আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কাছে চিঠি মানে? বিলকিস হাসল, বলল, আপনি কিন্তু আমাকে আপনি করে বলেন, এখন তুমি করে কেন বলছেন? আমি বিরক্ত হলাম, বললাম, রিকশা থামান, আমি নেমে যাব। এই বলে আমি রিকশা থেকে নেমে যেতে চাইলাম। বিলকিস আমার হাত ধরে ফেলল। আমার মনে হলো সারা শরীর অবশ হয়ে গেল। আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারলাম না। মেয়েদের ভালোবাসা সৃষ্টি হয় মায়া থেকে। বিলকিস কি আমার মায়ায় পড়েছে তাহলে? আমি মরে যাব কিংবা আমার অল সাবজেক্টে ফেল, এই বিষয়গুলো বিলকিসের হৃদয়ে আমার প্রতি করুণার সৃষ্টি করেছে। আমরা গিয়ে বসলাম একটা পার্কের বেঞ্চিতে। শুনশান নীরব চারপাশ, পাখি ডাকছে, সামনে একটা নদী, নদীতে স্রোত। বিলকিস বলল, তার বাবা একজন রক্ষণশীল মানুষ, 2 বিয়ে করেছে। বিলকিস প্রথম পক্ষের একমাত্র সন্তান। বিলকিসের মা মারা গেছেন গত বছর ক্যান্সারে। মা মারা যাবার পরের সপ্তাহে তার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহের পর সৎ মা চাচ্ছেন বিলকিসের দ্রুত বিবাহ দিতে। বিলকিস কাঁদছে। আমি চুপ করে বসে আছি, ওকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। বিলকিস বলল, গত সপ্তাহেও তার জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। এমনকি আমাদের গ্রামে সে গিয়েছিল মূলত হারুন স্যারের একজন কলিগ বিলকিসকে দেখতে চেয়েছিল বিয়ে করার উদ্দেশ্যে। আমি বুঝতে পারলাম, আমাদের এলাকার স্কুলে জয়েন করা নতুন একজন স্যার, সম্ভবত তিনিই বিলকিসকে দেখেছেন। প্রেমে পড়ার আগেই বিরহে ডুবে যাচ্ছি। এই কষ্ট কোথায় রাখি? বিলকিস আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে অনেকক্ষণ বসে রইল। সন্ধ্যা নেমে চারপাশ অন্ধকার হয়ে গেল। আমরা বসে রইলাম। বিলকিস আমাকে ফিসফিস করে আমার কাছে এমন কিছু চাইল, আমি লজ্জায় ওর দিকে তাকাতে পারলাম না। তারপরও কিভাবে কি হয়ে গেল? গত রাতে মদের স্পর্শে যে ঠোঁট নষ্ট হয়ে গেল, সে ঠোঁট আজ শুদ্ধ হয়ে গেল বুঝি।
বিলকিস আমাকে বলল ওদের বাসা ফাঁকা। আমি ভয়ে ভয়ে বললাম, সমস্যা হবে না তো? বিলকিস হাসল। বিলকিসের বাসার সামনে গিয়ে দেখলাম ঘরে আলো জ্বলছে। গেটের সামনে বিলকিসের বাবার সাথে দেখা হলো। তিনি আমাকে দেখেই চিনতে পারলেন। বললেন, আরে হৃদয় বাবা, সেই যে রাতে তুমি গেলে তারপর তো আর আসলে না। সেদিন অনেক ব্যস্ত ছিলাম। আমার এক কলিগ ছিল হাসপাতালে ভর্তি, তাকে রক্ত দিতে গিয়েছিলাম রাত 11টায়। আসো আসো, ঘরে আসো। ঘরে গেলাম নিতান্ত বাধ্য হয়ে। ঘরে গিয়ে দেখলাম একজন মধ্যবয়স্কা মহিলা, বিলকিসের মা, আমাকে অনেক কিছু খেতে দিলেন। আমি খেতে খেতে সাহস করে জিজ্ঞেস করে ফেললাম ওনার ক্যান্সারের কি অবস্থা। মহিলা রীতিমতো অবাক হলেন। বললেন, কার ক্যান্সার? বলি হাসতে লাগলেন। মেসে ফিরে আসলাম। বিলকিসের কথার সাথে কোনো কিছু মেলাতে পারলাম না। বিলকিসের কি কোনো মানসিক সমস্যা আছে? গ্রামের বাড়িতে প্রথম সে আমাকে অত্যন্ত ভদ্রভাবে সালাম দিল, যেন আমি তার পরম শ্রদ্ধার কেউ। বাসে সে পেছনে বসার সময় সামনে সিট ফাঁকা হবার পরেও সামনে গেল না, ঘুমিয়ে গেল। আমার বুক জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এটা কি সম্ভব? ঘুম ভাঙার পর আমাকে কিছুই বলল না, বাস থেকেও নেমেও কিছু বলল না। কোচিংয়ে দেখা হলো অনেক মাস পর, কথা বলল না। আড়ালে আমার বই ব্যাগ ঘাঁটাঘাঁটি করত। মায়ের মৃত্যুর সংবাদ দিল, যা মিথ্যা। অসুখের কথা মিথ্যা। নিশ্চয়ই তাহলে বাবার দ্বিতীয় বিয়ের কথা মিথ্যা। আবার ওকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখার কথাও মিথ্যা। হারুন স্যারের ছেলে শিপন আমার বন্ধু। শিপনের কাছে খবর নিলাম। বিলকিস শুধু বেড়াতে গিয়েছিল, তাকে পাত্রী হিসেবে দেখানোর জন্য নেওয়া হয়নি। বিলকিস নিজে নিজেই গ্রামে চলে গিয়েছিল তাদের বাড়ি। শিপন বলল, বিলকিসের একটা জটিল রোগ হয়েছে। এই রোগের নাম ফ্যাকটিশাস ডিসঅর্ডার, মানচাউজেন সিন্ড্রোম। এক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে অসুস্থতা, ট্র্যাজেডি বা দুঃখের গল্প বানায় সহানুভূতি পাওয়ার জন্য। শিপনের কাছ থেকে সব কথা শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। বিলকিসের মা মারা যায়নি, তার বাবাও দ্বিতীয় বিয়ে করেনি, কেউ তাকে দেখতে আমাদের গ্রামে যায়নি। সব কিছুই ছিল বানানো গল্প। আমি বিশ্বাস করতে পারছিলাম না। যে মেয়ের জন্য আমি 1 বছর ধরে রাত জেগেছি, পড়াশোনা ছেড়েছি, মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে কিনা আমাকে মিথ্যে গল্প শুনিয়েছে। সেদিন রাতে প্রথমবারের মতো আমি আয়নার সামনে দাঁড়ালাম। চোখের নিচে কালি, শরীর শুকিয়ে কাঠ। কলেজের সবচেয়ে খারাপ ছাত্র আমি। একসময় যে ছেলে বই ছাড়া কিছু বুঝতো না, সে এখন সারা রাত প্রেমের কথা ভেবে কাটায়। আমার নিজের ওপর ঘৃণা হতে লাগলো। পরদিন কোচিংয়ে গিয়ে বিলকিসকে ডাকলাম। কোচিং শেষ হলে বাইরে একটা চায়ের দোকানে দাঁড়ালাম দুজন। আমি সরাসরি বললাম, কেন মিথ্যা বলেছিলে? বিলকিস কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, জানি না। জানো না মানে? আমার ভালো লাগে মানুষ আমার জন্য কষ্ট করলে। আমার বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। তাহলে আমার এই 1 বছর? আমি তো তোমাকে বলিনি আমার জন্য জীবন নষ্ট করতে। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ কথাটা সত্যি। বিলকিস আমাকে কখনো পড়াশোনা ছেড়ে দিতে বলেনি, কখনো ফেল করতে বলেনি, কখনো মরে যেতে বলেনি। এসব আমি নিজেই করেছি। সেদিন রাতে অনেক কাঁদলাম, বিলকিসের জন্য না, নিজের জন্য।
আমার আব্বার জন্য, যে মানুষটা ছাগল বিক্রি করে আমার কোচিংয়ের টাকা দিয়েছে। আমার আম্মার জন্য, যিনি প্রতি সপ্তাহে ডিম, চিড়া, বাদাম গুছিয়ে দিতেন। আমি তাদের বিশ্বাসের দাম দিতে পারিনি। একটা মেয়ের কথা ভেবে আমি নিজের ভবিষ্যৎ ধ্বংস করেছি। পরদিন কোচিংয়ে গেলাম। সারা রাত ঘুম হয়নি। বারবার মনে হয়েছে গতকাল যা ঘটেছে তা কি সত্যি? কোচিং শেষ হওয়ার পর আমি গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। বিলকিস বের হলো, আমাকে দেখে হাসল। আমি বললাম, তোমার সাথে কথা আছে। বিলকিস বলল, আমারও আছে। আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেলাম। অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। শেষ পর্যন্ত আমি বললাম, তোমার মা বেঁচে আছেন। বিলকিস চুপ। তোমার বাবাও দ্বিতীয় বিয়ে করেনি। চুপ। আমাকে মিথ্যা বলেছিলে কেন? বিলকিস নদীর দিকে তাকিয়ে রইল। বাতাসে ওর চুল উড়ছে। অনেকক্ষণ পর সে বলল, রাগ করেছেন? প্রশ্নের উত্তর দাও। সে নিচু গলায় বলল, জানি না। জানো না মানে? আমি ছোটবেলা থেকে এমন। আমি বিরক্ত হয়ে বললাম, কি এমন? বিলকিস একটু হাসল, তারপর বলল, কেউ যখন আমার কথা ভাবে, আমার জন্য চিন্তা করে, আমার জন্য ঘুমাতে পারে না, তখন আমার ভালো লাগে। আমার বুকটা থক করে উঠল। বিলকিস বলল, পৃথিবীতে সবাই নিজের কথা ভাবে। কেউ যদি আমার জন্য কষ্ট পায়, তখন মনে হয় আমি গুরুত্বপূর্ণ। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাই মিথ্যা বলো? মাঝে মাঝে। আমার সাথেও? আপনার সাথেও। গতকালের কথাগুলোও মিথ্যা? বিলকিস এবার আমার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। সব মিথ্যা না। কোনটা সত্যি? সে মৃদু হেসে বলল, সেটা আপনি বুঝে নিন। বিলকিস খিলখিল করে হাসছে। তার হাসিতে কি প্রচণ্ড অসুস্থতা লাগছে। আবার এই মেয়ে দারুণ রেজাল্ট করছে। হাউ ক্যান ইট পসিবল? মানুষের নেচার এত কমপ্লিকেটেড কিভাবে হয়? চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র একটা রোগের নাম দিয়েই এরকম মানুষের 7 খুন মাফ করে দিচ্ছে। কোচিং ছেড়ে দিলাম। বিলকিসের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। কিন্তু মানুষ ইচ্ছা করলেই কি কাউকে ভুলতে পারে? প্রতিদিন কলেজে যাই, প্রতিদিন ভাবি আজকে হয়তো ওকে দেখব না। তারপরও দেখি ক্লাসের বারান্দায়, লাইব্রেরির সামনে, কলেজের গেটের পাশে। যতবার দেখি ততবার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আর ততবার মনে হয় এই মেয়েটার জন্য আমি নিজের জীবনটা শেষ করে ফেলেছি। এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। কলেজের সামনে নোটিশ বোর্ডে ভিড়। সবার মুখে আনন্দ। কেউ লাফাচ্ছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে। আমি ভিড় ঠেলে নিজের রোল নম্বর খুঁজলাম। তারপর মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি ফেল করেছি। আবার আমার চারপাশে সবাই ভবিষ্যতের দিকে হাঁটছে, শুধু আমি দাঁড়িয়ে আছি একই জায়গায়। দূরে দেখলাম বিলকিস তার বান্ধবীদের সাথে হাসছে। সে পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে। একবারের জন্যেও আমার দিকে তাকালো না। আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ। হঠাৎ মনে হলো, আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে হয়তো কোনোদিন আমাকে ভালোবাসেইনি। আমি শুধু নিজের কল্পনাকে ভালোবেসেছিলাম।
সেদিন বাসায় ফিরে আব্বার সামনে দাঁড়াতে পারিনি। আব্বা কিছু জিজ্ঞেসও করলেন না, শুধু সন্ধ্যার পর উঠানে বসে বিড়ি খাচ্ছিলেন। আমি দূর থেকে দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম আব্বা অনেক বুড়িয়ে গেছেন। কখন যেন মাথার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। আমি মনে করার চেষ্টা করলাম শেষ কবে আব্বার দিকে ভালো করে তাকিয়েছি। মনে করতে পারলাম না। আমি প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার বাবা মায়ের কষ্টটুকুও দেখতে পাইনি। সেদিন রাতে জীবনে প্রথমবার নিজের জন্য না, আব্বার জন্য কেঁদেছিলাম। আজ এই ঘটনা অনেক বছরের পুরনো। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গেছে। কিন্তু আজও যখন কোনো ছাত্রকে প্রেমের জন্য বই বন্ধ করে বসে থাকতে দেখি, তখন আমার নিজের কথা মনে পড়ে। তখন ইচ্ছে করে তাকে ডেকে বলি, ভাই, মেয়েটা তোমার হোক কিংবা না হোক, তোমার রেজাল্ট তোমারই থাকবে, তোমার বাবা মায়ের স্বপ্ন তোমারই থাকবে। প্রেম আবার আসবে, কিন্তু ছাত্র জীবন দ্বিতীয়বার আসবে না। আমি কথাটা বুঝেছিলাম অনেক দেরিতে। যখন বুঝলাম তখন অনেক ক্ষতি হয়ে গেছে। তাই আজও বুকের ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বের হয়ে আসে। ভুল করেছি ছাত্র জীবনে ভালোবেসে।